হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 আমরা লাস্ট ভিডিওতে স্কেলার গুণফল বা ভেক্টর অধ্যায় থেকে আলোচনা করেছিলাম, যেটাকে আমরা ডট গুণফল বলি। তো নেক্সট যে গুণফলটা হচ্ছে সেটা হচ্ছে ভেক্টর গুণফল। তো এই ক্ষেত্রে একে আমরা আগের বার যেরকম ডট গুণফল বলি, একে বলা হয় ক্রস গুণফলও কিন্তু বলা হয়। তবে আগেই বলেছি দুটো ভেক্টর রাশির মধ্যে যখন গুণ করা হয় তো সেই গুণফলটা স্কেলারও হতে পারে আবার ভেক্টরও হতে পারে। যদি স্কেলার হয় তখন আমরা বলি স্কেলার গুণফল, সেটা আমরা দেখেওছি যে a ডট b ইকুয়ালস টু ab cos থিটা। তো এটা হচ্ছে কিন্তু ক্রস গুণফল, অর্থাৎ একটা ভেক্টর রাশি আরেকটা ভেক্টর রাশির সঙ্গে ক্রস গুণ কিংবা ভেক্টর গুণফল করা হলো, ফলাফলটা পাওয়া গেল ভেক্টর, সেই জন্য এর নাম হচ্ছে ভেক্টর গুণফল। তো এর ক্ষেত্রে আমি একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইনটু অবস্থান ভেক্টর v ইকুয়ালস টু ওমেগা ক্রস r। তো v হচ্ছে রৈখিক বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, r হচ্ছে অবস্থান ভেক্টর। তো এই সম্পর্কের প্রমাণ এবং এই সম্পর্ক পরে যখন তোমরা আবর্ত গতি কিংবা বৃত্তীয় গতি যে অধ্যায়টা পড়বে পরের দিকে রয়েছে, এর দুটো চ্যাপ্টারের পর, অর্থাৎ নিউটনের গতিসূত্র এবং ঘর্ষণ অধ্যায়ের পরে বৃত্তীয় গতি অধ্যায় রয়েছে আবর্ত গতি, সেখানে পড়বে। সেটা কিন্তু একটা উদাহরণ। একইভাবে কৌণিক ভরবেগ সমান অবস্থান ভেক্টর ইনটু রৈখিক ভরবেগ, এই সবগুলোতে যে ফলাফলটা পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু এক একটা ভেক্টর রাশি, আর এই ক্রস চিহ্ন প্রকাশ করছে যে এটা হচ্ছে একটা ভেক্টর গুণফল। তাহলে ভেক্টর গুণফল তার ক্ষেত্রে সূত্রটা কি থাকবে? যেরকম ডট গুণফলের ক্ষেত্রে আমরা দেখেছি a ডট b ইকুয়ালস টু ab cos থিটা। তো এর ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে, যদি আমি a বলে একটা ভেক্টর আর b বলে একটা ভেক্টর বলি, তাহলে এর উত্তর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে মড a মড b, যেহেতু মানগুলো তার সঙ্গে থাকছে আগেরটা cos থিটা ছিল, এটা sin থিটা, আর n ক্যাপ। এই n ক্যাপটা হচ্ছে সেই একক ভেক্টর যেটা এই a ক্রস b এর অভিমুখকে নির্দেশ করে। অর্থাৎ এখানে বলতে পারি যে a ক্রস b ইকুয়ালস টু ab sin থিটা, শুধু মড খেললে তখন আর n ক্যাপের ব্যাপার থাকছে না, কারণ n ক্যাপ তখন হচ্ছে 1। তো এই ফলাফলটা কিন্তু একটা ভেক্টর রাশি। স্বাভাবিকভাবে জানতে ইচ্ছা করবে যে এই a ক্রস b যেহেতু একটা ভেক্টর রাশি, তার অভিমুখ কি হবে, যেটা স্কেলার গুণফলের ক্ষেত্রে আমাদের জানতে কোনো প্রয়োজন হয়নি, যেহেতু তার মান ছিল, অভিমুখের দরকার ছিল না, কারণ সেটা স্কেলার গুণফল ছিল। তো এটা বের করার সময় যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, খুব সহজ ব্যাপার, যদি একে আমি a ভেক্টর, একে আমি যদি b ভেক্টর ধরি, আর এদের মধ্যবর্তী কোণকে যদি আমি থিটা ধরি, এইটাকে বলছি a ভেক্টর, এইটাকে বলছি b ভেক্টর। সাপোজ এই ab, যেটা এই হোয়াইট বোর্ড যেরকম রয়েছে, যদি খাতায় আমরা এটা ড্র করি, তাহলে সেই প্লেনে কিংবা সেই তলে এটা সীমাবদ্ধ রয়েছে। তাহলে a ক্রস b তখন হবে এই, তোমরা স্কেল নিয়ে ড্র করে নেবে, এখন স্লিপ করে যাচ্ছে, a ক্রস b তখন হবে এই অভিমুখটা। তাহলে এইটা হচ্ছে তখন a ক্রস b এর অভিমুখ। তার মানে বলতে এটা চাইছি, যদি আমি এখানে যদি ধরে তোমাদের বোঝাতে চাই, যদি এটা একটা যদি প্লেন ধরি, আমি এরকম হাতকে যদি ধরি প্লেন, এরকম যদি দুটো ভেক্টর থাকে, এই গ্রিন পেনটা এই ব্ল্যাক পেনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, যদি আমি এদিকে তোমাদের দিকে দেখাই, তাহলে সাপোজ ধরো এটা a ভেক্টর, এটা b ভেক্টর, তাহলে এই রেড পেনটা যে দেখতে পাচ্ছ সেটা a এর সাপেক্ষে এবং b এর সাপেক্ষে অভিলম্ব থাকছে, এই a ক্রস b এই লাল পেনের অভিমুখে কিন্তু থাকবে। এটা বোঝার জন্য কিংবা এটাকে নিজেদেরকে ভালো করে বোঝার জন্য খুব সহজ একটা রুল রয়েছে, সেটা হচ্ছে একটা ডান পাকের স্ক্রু কিংবা একটা দক্ষিণাবর্তী যদি স্ক্রু এর কথা ভাবি, তো সেই দক্ষিণাবর্তী স্ক্রু যে নিয়ম রয়েছে সেই নিয়মটাই লাগানো হচ্ছে। অর্থাৎ যদি এই লাল পেনকে একটা ডান পাকের স্ক্রু ধরি, ডান পাকের স্ক্রু তোমরা জানো আমরা নরমাল মোশন হচ্ছে এইভাবে, তাহলে এইভাবে যদি নরমাল মোশন করে থাকি, তাহলে কি হবে না, যত আমরা এটাকে রোটেট করব তত কি দেখব, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই যে সামনের দিকে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাবে যে দিকে, অর্থাৎ যে দিকে অগ্রগতি হবে সেটাই হচ্ছে a ক্রস b এর অভিমুখ। আমি এখানে প্রয়োগ করে তোমাদের দেখাচ্ছি। যেমন দেখো, এটা a, এটা b ভেক্টর, তাহলে যদি এটা ডান পাকের স্ক্রু হয়, তাহলে এই ডান পাকের স্ক্রুকে আমি a থেকে b এর দিকে ঘোরাচ্ছি এইভাবে। তাহলে a থেকে b রোটেশনটা এরকম,
এ থেকে বি এর দিকে রোটেশনটা, তাহলে এ থেকে বি এর দিকে ঘোরানো মানে যদি আমি এটাকে এভাবে ধরি আমার এটা সুবিধা হবে, গ্রিন পেনটাকে ধরলাম, যত ঘোরাচ্ছি দেখো সে কোন দিকে এগিয়ে যাচ্ছে, উপরের দিকে অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার মানে সেটাই হচ্ছে a ক্রস b এর অভিমুখ। তো এইভাবে আমরা ডান পাশের স্ক্রু নীতি প্রয়োগ করে কিংবা স্ক্রু এর নিয়ম প্রয়োগ করে a ক্রস b এর অভিমুখ বের করি। এবারে a ক্রস b যেরকম অভিমুখ তোমরা যেটা জানলে, তো এই a ক্রস b এর অভিমুখের সাথে সাথে a ক্রস b যে মানটা আমরা পাই সেই মানটা কিংবা এই a ক্রস b জ্যামিতিক তাৎপর্যটা মনে রাখবে। এই a ক্রস b যেটা পেলাম আমরা, এই a ক্রস b কিন্তু হচ্ছে একটা সামান্তরিক যা বাহু a আর b, অবশ্যই সন্নিহিত বাহুর কথাই বলছি, তো এটা রম্বস না যে সব বাহু সমান হবে। এই a ক্রস b হচ্ছে একটা সামান্তরিকের ক্ষেত্রফল। তোমরা এটাও জানো যে একটা সামান্তরিক মানে দুটো ত্রিভুজ নিয়ে তৈরি। যদি আমি এটাকে ড্র করেও বলি তাহলেও খুব সহজে আমরা এটা বলতে পারবো। সাপোজ এটা যদি একটা আমি সামান্তরিক ধরি, তাহলে দেখো এই এটা যদি এরকম নামকরণ করি আমি, তাহলে এখানে লক্ষ্য করে দেখো এই যে OABC যে সামান্তরিকটা দেখতে পাচ্ছ, তো এই সামান্তরিকের এই বাহুকে যদি আমি a ভেক্টর বলি, অবশ্যই এটা a বললে আবার এই কে কনফিউশন হয়ে যেতে পারে, তাহলে কাজ করা যাক, নামগুলো চেঞ্জ করে দেওয়া যাক, p q r, আর এই ভেক্টরটাকে যদি আমরা b ভেক্টর বলি, আর যদি আমরা এই ভেক্টর অর্থাৎ এই বাহু a ভেক্টর দিয়ে প্রকাশ করছি আর এই বাহুকে যদি b ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে এর ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি হচ্ছে এই a ক্রস b। তো স্বাভাবিকভাবে তোমরা জানতে চাইবে যে কেন এটা a ক্রস b, তো সেটাকে প্রুফ করে দেখাতে হবে। তার প্রুফটা খুবই সহজ হবে। আমরা এই যে সামান্তরিকটা রয়েছে, তো এইখানে যদি আমরা এই কর্ণটাকে এরকম যোগ করে দিই, তাহলে দেখতেই পাচ্ছ এই সামান্তরিক দুটো ত্রিভুজ নিয়ে তৈরি। তো ত্রিভুজ একটু ছোট বড় লাগছে কারণ আমি তো আর স্কেল পেন্সিল নিয়ে ড্র করিনি। তো তোমরা খাতায় যদি স্কেল পেন্সিল নিয়ে বিপরীত বাহুগুলো ঠিকঠাক সমান রাখো, আমার যেরকম এই বাহুটা একটু বড় একটু ছোট হয়েছে সেটা আন্দাজে আঁকার জন্য তোমরা যদি খাতায় ঠিক করে রাখো, তাহলে দুটো ত্রিভুজ অবশ্যই একই রকম হবে। তার মানে সামান্তরিকের যে ক্ষেত্রফলটা যদি প্রমাণ করে দেখিয়ে দিতে পারি আমি a ক্রস b, তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে কি না ত্রিভুজের ক্ষেত্রফল হবে। কারণ কি? কারণ হচ্ছে সামান্তরিকের যা ক্ষেত্রফল, তার মানে দুটো ত্রিভুজ থাকছে, তাহলে একটার কত হবে তার অর্ধেক হবে। তাহলে একটা প্রমাণ করলেই কিন্তু পরেরটা সেখান থেকে চলে আসছে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য যেহেতু আমরা জ্যামিতিক তাৎপর্য জানতে চাইছি, তাহলে এখান থেকে কি করবে, একটা লম্ব টেনে দিতে, এর নাম সাপোজ দিলে s। তাহলে যদি আমি এবার জিজ্ঞেস করি যে এই OP QR সামান্তরিকের ক্ষেত্রফল কত, তাহলে কি করে আমরা বের করব? তাহলে ক্ষেত্রফল কি হয় তোমরা ভালো করেই জানো। তো সামান্তরিকের ক্ষেত্রফল বের করা মানে ভেতরে যে ত্রিভুজ রয়েছে সেই ত্রিভুজে একটার ক্ষেত্রফলের দ্বিগুণ, অর্থাৎ 2 ইনটু এই যে ত্রিভুজ যদি আমি বলি ত্রিভুজ OPR, অর্থাৎ ত্রিভুজ OPR এর ক্ষেত্রফল। এবার প্রশ্ন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ভূমি ইনটু উচ্চতা। সো হাফ ভূমি হচ্ছে OP, উচ্চতা হচ্ছে RS। এই কোণটাকে আমরা থিটা ধরলাম, A এবং B ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো স্বাভাবিকভাবে যেহেতু থিটা ধরেছি, তাহলে এখান থেকে যদি আমি বের করি sin থিটার মান, তাহলে কত আসছে না RS বাই OR। তাহলে RS এর জায়গায় কত বসাতে পারি আমি না 2 2 কেটে গেল, তাহলে OP ইনটু RS সমান হচ্ছে OR sin থিটা। দেখো OP মানে কত, A ভেক্টর। এবারে A ভেক্টর আর কি থাকছে, আমি যদি মানও বলি কারণ আমরা মান নিয়ে করছি অ্যাকচুয়ালি, তাহলে OR কত না B ভেক্টর, তাহলে AB sin থিটা। তাহলে AB sin থিটা মানে কি A ক্রস B। তাহলে দেখো পরিষ্কার এখান থেকে বুঝতে পারছি আমরা যে A ক্রস B অ্যাকচুয়ালি একটা সামান্তরিক যার বাহু A এবং B সন্নিহিত বাহু, যার দৈর্ঘ্য
তো তাদের ক্রস প্রোডাক্ট করলে যে মানটা পাবো সেটা অবশ্যই সামান্তরিক ক্ষেত্রফলের সমান, আর ত্রিভুজের করতে গেলে যেহেতু সামান্তরিকের মধ্যে দুটো ত্রিভুজ থাকছে একই রকমের, ওই জন্য একটা 2 দিয়ে ডিভাইড হয়। তো এটা হচ্ছে মূল ব্যাপার। কিন্তু আমাদের এর সাথে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই যে অভিমুখ জানলাম, এদের কিছু ধর্ম সম্বন্ধে আমাদেরকে জেনে নিতে হবে। এবার ধর্ম সম্বন্ধে আমরা কিভাবে জানবো না, ধর্ম সম্বন্ধে জানার জন্য যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা সবচেয়ে প্রথম এবং সবচেয়ে সহজ যে ধর্ম সেটা হচ্ছে একই জাতীয় যদি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করা হয় সেটা তখন কিন্তু 0 পাওয়া যাবে কিংবা একটা শূন্য ভেক্টর পাওয়া যাবে। কেন পাওয়া যাবে না, দুটো ভেক্টর একই, তার মানে কোণ হবে 0 ডিগ্রি। তাহলে যদি আমি a ক্রস a করি তাহলে এটা আসছে a ইনটু a মড a ভেক্টর, অর্থাৎ a ইনটু sin 0। আগের বার যেহেতু ডট প্রোডাক্টের ক্ষেত্রে cos 0 হতো তাই সেটা এক্সিস্ট করতো, যেহেতু sin 0 এর মান হচ্ছে 0 সেই জন্য উত্তরটা 0 হচ্ছে। তাহলে যে কোনো ভেক্টরের ক্ষেত্রে এটা কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা খুবই কাজে লাগবে। যেরকম আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমাদের একক ভেক্টর x অক্ষ বরাবর কি না আমরা ধরি, মনে করে দেখো, এটা আমি লাস্ট ভিডিওতেও তোমাদের বলেছিলাম। ধরো এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ। তাহলে এই বরাবর হচ্ছে i ক্যাপ, আর এই বরাবর হচ্ছে j ক্যাপ, আর এই বরাবর হচ্ছে k ক্যাপ। এটা তোমরা জানো। তাহলে এই i ক্যাপ ক্রস i ক্যাপ এটা কিন্তু শূন্যই হবে, এই ধর্ম থেকেই আমি পাচ্ছি যেহেতু অ্যাঙ্গেল ওদের মধ্যে শূন্য। সেম কিন্তু আমরা যদি j ক্রস j করি তাহলেও সেম রেজাল্ট পাবো, আর যদি k ক্রস k ও করি তাহলেও কিন্তু আমরা সেম রেজাল্ট পাবো। তো এই প্রপার্টিটা কিন্তু কাজে লাগে। এবার প্রশ্ন হচ্ছে বিনিময় নিয়ম, যেটা আমরা ভেক্টর গুণফলের ক্ষেত্রে করতে চাইছি, স্কেলার গুণফলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে বিনিময় নিয়ম কিন্তু খাটছে, কিন্তু এই ক্ষেত্রে একটা মাইনাস কিন্তু চলে আসে। কেন চলে আসে যেটা আমি বলি, যদি a থেকে b আমি এইভাবে অ্যাঙ্গেলটা ধরি, এটাকে যদি আমি প্লাস থিটা ধরি, তাহলে আমি যখন b থেকে a করব তখন কিন্তু অ্যাঙ্গেলটা দেখো মাইনাস থিটা হচ্ছে। আর আগের বার কি ছিল, সূত্রতে cos থিটা ছিল, তাহলে cos অফ মাইনাস থিটা obviously প্লাস cos থিটা হয়, কিন্তু sin অফ মাইনাস থিটা সেটা কিন্তু প্লাস sin থিটা হয় না। তাহলে আমরা যদি এখানে LHS করি তাহলে কত আসছে, AB sin থিটা n ক্যাপ। n ক্যাপটা আমরা অভিমুখ ধরলাম যেটা ভেক্টর আছে। RHS করার সময় দেখো মাইনাস b ক্রস a, তাহলে b a আমি মাইনাসটা কত বাদই দিলাম, থাক এমনি বের করি। তাহলে কত আসছে b a sin থিটা, কিন্তু b আর a এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস থিটা। তাহলে দেখো কত পাওয়া যাচ্ছে, b into a তার মানে কি ab sin থিটা n ক্যাপ, কারণ ক্রস প্রোডাক্ট হচ্ছে এটা ভেক্টর গুণফল, যেটা একক ভেক্টর থাকবে। তাহলে এখানে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে n ক্যাপ। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে মাইনাসটা কিন্তু সাইন, ওই জন্য মাইনাস থেকে যাচ্ছে, যেটা ডটের ক্ষেত্রে কিন্তু থাকতো না। এই প্রপার্টিটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে। কি করে কাজে লাগবে না, দেখো ধরো i ক্রস j বের করতে হবে, ঠিক আছে। তাহলে i ক্রস j যে বের করব আমরা, তাহলে i ক্রস j যা হবে এটা এরকম হবে মাইনাস j ক্রস i। তার মানে কি i ক্রস j এর মান k হলে আর j ক্রস i এর মান হবে মাইনাস k ক্যাপ। তো এই যে i j k এর যে গুণগুলো, অর্থাৎ i ক্রস i কিংবা j ক্রস j, যেটা আমরা এখানে দেখলাম যে i ক্রস i যখন করছি এই ধর্ম লাগিয়ে আমরা করতে পারছি। যেরকম ধরো i ক্রস i, এটা ক্রস করতে হবে, তার মানে কি এটা আসছে। আমি একটা দেখাচ্ছি, তোমরা বাকিগুলো করতে পারো নিজেরা। যেহেতু এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, সেম যেহেতু ভেক্টর, সেই জন্য দেখো উত্তর কিন্তু আসছে 0। তো j ক্রস j এর জন্য তাই, k ক্রস k এর ক্ষেত্রেও তাই। কিন্তু ক্রস প্রোডাক্ট যখন করা হচ্ছে, সাপোজ ধরো i ক্রস j, তো যখন আমরা i ক্রস j করব সেটা অ্যাকচুয়ালি কি
না মাইনাস জে ক্রস আই এর যা মান সেটাই সমান থাকবে। এই আই জে কে এর মান অর্থাৎ আই এর সঙ্গে জে কিংবা আই এর সঙ্গে কে কিংবা জে এর সঙ্গে কে কিংবা জে এর সঙ্গে আই, এই যে ক্রস প্রোডাক্ট গুলো করার সময় অর্থাৎ ক্রস গুণফল কি ভেক্টর গুণফল করার সময় একটা খুব সহজ নিয়ম রয়েছে, সেটা হচ্ছে বৃত্তীয় ক্রম কিংবা একটা আমরা বলি যে একটা সার্কেল ল যেটা বলি। তো এই চক্রীয় সূত্র একটা লাগাতে পারি, সেটা কি না একটা বৃত্ত এঁকে, বৃত্ত নাও আঁকতে পারো, এখানে আই ক্যাপ আর এইখানে জে ক্যাপ, এখানে কে ক্যাপ লিখলাম। এবারে এইটা দেখে যে কোনো ভেক্টরে যে কোনো দুটো ভেক্টরের মধ্যে ক্রস গুণফলের উত্তর আমরা বের করতে পারি। কি রকম? ধরো আই ক্রস জে বের করা বলা হলো, আই ক্রস জে এর উত্তর কিন্তু হবে কে। কেন? দেখো এটা সেন্সটা একই অর্থাৎ ক্লকওয়াইজ, তো ঘড়ির কাঁটার দিকে, তাহলে আই জে পড়ে থাকছে কি কে, সেটাই হবে উত্তর। তোমার রাখতে কোনো অসুবিধা নেই। সাপোজ হয়তো জে ক্রস কি, তাহলে দেখো এটাও সেই ক্লকওয়াইজ, তাহলে পড়ে থাকছে আই, সেই জন্য থাকছে। তো এটা অনেক সহজ হয়ে গেল। কিন্তু ধরো উল্টো কিছু আছে, সাপোজ ধরো এরকম আছে আই ক্রস কে ক্যাপ। তো আই ক্রস কে ক্যাপ যদি দেখি তাহলে দেখো আই ক্রস কে এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, সেই জন্য পড়ে থাকছে যেটা সেটা উত্তর তো অবশ্যই হবে, কিন্তু যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ সেই জন্য মাইনাস। তো এখান থেকে ধরো যে কোনো উত্তর যদি ধরো জে ক্রস আই যদি কেউ বের করতে বলে যে জে ক্রস আই তার মান কত হবে, তো বের করার সময় কত সহজে আমরা বের করতে পারবো কি না, দেখো যদি জে ক্রস আই এখানে যদি হয়, এটা কিন্তু মনে রাখার জন্য, বের করার অন্য রাস্তা রয়েছে। জে ক্রস আই তাহলে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কত হচ্ছে, আর যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ সেই জন্য মানটা কি হবে না, আমি আগে যেটা বলেছি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে কে ক্যাপ, কিন্তু যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ওই জন্য মাইনাস। এইবারে যদি কেউ বের করতে চায় এটাকে ম্যাথমেটিক্যালি, তাহলে তার জন্য কি, ধরো জে ক্রস আই কে বের করতে চাইছে, তাহলে কি হবে মড জে ক্যাপ মড আই ক্যাপ সাইন, যেহেতু এটা জে ক্রস আই তাহলে আই ক্রস জে এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, যদি এরকম হয় তাহলে জে ক্রস আই এর ক্ষেত্রে এরকম হচ্ছে, তাহলে কি মাইনাস 90, তাহলে এটা কত হবে, তাহলে কত হলো মাইনাস 90 ডিগ্রি। কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেটা অবশ্য বলি কি না, দেখো এটা তো 1 তো অবশ্যই হলো -1 মান, কিন্তু অভিমুখটা কি হবে না, যদি আমি ভাবি এটা আই এটা জে, তাহলে এটা হবে কি, যদি আমরা এটা এরকম ধরি তাহলে কি আই ক্রস জে, তাহলে এইটা, তাহলে আই ক্রস জে কার সাপেক্ষে লম্ব না আই এর সাপেক্ষে লম্ব, জে এর সাপেক্ষে লম্ব, তার মানে আই ক্রস জে নিশ্চিত কে ক্যাপ। যেহেতু মাইনাস সাইন আসছে, কেন মাইনাস আসছে না আই থেকে জে যদি প্লাস থিটা হয় তাহলে জে থেকে আই হবে মাইনাস থিটা, তাহলে অভিমুখটা শুধু উল্টে যাচ্ছে, সেই জন্য মাইনাস সাইনটা আছে, তার মানে -1 ইনটু কে ক্যাপ, তার মানে মাইনাস কে ক্যাপ। এরকম তোমরা যেটা খুশি কিন্তু বের করতে পারো। তো এটা একটা কাজের জিনিস, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত কিন্তু ছিল a ডট b শূন্য, কারণ থিটা 90 হলে cos 90 শূন্য ছিল। দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কিন্তু হচ্ছে a ক্রস b শূন্য। কেন? এটা অবশ্যই শূন্য ভেক্টর একটা, তার কারণ হচ্ছে সমান্তরাল হওয়া মানে থিটা হবে 0 ডিগ্রি, তাহলে সূত্রতে এখান থেকে কি আসছে a b sin 0 ডিগ্রি, তাহলে গুণ করলে শূন্য পাওয়া যাবে। তাহলে সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে a ক্রস b অর্থাৎ ভেক্টর গুণফল দুটো ভেক্টরের মধ্যে শূন্য হলে তারা পরস্পরের সমান্তরাল, আর যদি ডট গুণফল শূন্য হয় তাহলে তারা পরস্পরের লম্ব। তো এটা মাথায় রাখতে হবে। আর তাছাড়া আরেকটা জিনিস এখানে মাথায় রাখা দরকার রয়েছে, যদি এটা একটা ভেক্টর a হয় আর এই ভেক্টর যদি b হয়, তাহলে স্বাভাবিকভাবে এটা হচ্ছে কি a ক্রস b। তো আমরা কিন্তু এটা থিটা কোণ দিয়ে এঁকেছিলাম, আমি কিন্তু সমকোণিক উপাংশে করে আনছি। যেরকম ধরো সাপোজ এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ, তাহলে যদি x অক্ষ বরাবর আমি a ধরি আর y অক্ষ বরাবর a ক্রস b ধরেছি, আর z অক্ষ বরাবর যদি আমি এখানে b ধরি, তাহলে কিন্তু এটা এভাবে করতে পারো, না হলে তোমাদের টেক্সট বইতে যেরকম রয়েছে, যেরকম আমরা থিওরি শুরুতে পড়েছিলাম ভেক্টর চ্যাপ্টারে, এরকম অর্থাৎ একটা অ্যান্টি ক্লকওয়াইজ কোঅর্ডিনেট সিস্টেম কিংবা একটা দক্ষিণাবর্তী কোঅর্ডিনেট সিস্টেম যদি আমরা ধরি, তাহলে কিন্তু লক্ষ্য করে দেখো x y z এরকম পরপর আছে।
তাহলে x বরাবর আমি যদি b ভেক্টর আর y বরাবর যদি a ভেক্টর ধরি, তাহলে a ক্রস b স্বাভাবিকভাবে x অক্ষ এবং y অক্ষ উভয় সাপেক্ষে লম্ব, তার মানে z অক্ষ হবে সেটা। তার মানে a ভেক্টর আর b ভেক্টর এদের উপর লম্ব হচ্ছে a ক্রস b। তার মানে কি, তিনটে ভেক্টরকে যদি আমি পরপর এভাবে লিখি, তিনজনই পরস্পরের উপর কিন্তু অভিলম্ব কিংবা লম্ব। তো এই আইডিয়াটা কিন্তু আমাদের খুবই কাজে লাগবে, যে তার মানে a b পরস্পরের উপর লম্ব, একইভাবে a ক্রস b পরস্পরের উপর লম্ব, আবার b a ক্রস b ও পরস্পরের উপর লম্ব। তো এই আইডিয়াটা কিন্তু কাজে লাগবে, এটা একদম মাথায় রাখতে হবে। আর সাইক্লিক অর্ডার তো আমরা আগেই করে নিয়েছি, তো এই জিনিসটাকে আমরা এভাবেও তোমাদের বইতে অবশ্যই এর পরে রয়েছে, কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে। যদি সাপোজ ধরো এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা যদি z ধরি, তাহলে এই বরাবর একক ভেক্টর i ক্যাপ, y বরাবর j ক্যাপ, k ক্যাপ। তো এদের মধ্যে ডট গুণফল নিয়ে আমরা আলোচনা করেই নিয়েছি, যে এখানে করেছিলাম, মনে করো এটা ক্রস নিয়েছিল, তো ডট নিয়ে আলোচনা আমরা স্কেলার গুণফলও করেছি, ক্রস নিয়ে সেম জাতীয় যদি হয় i ক্রস i কত হবে, আর যদি বিষম জাতীয় হয় সেটাও আলোচনা করেছি, সেজন্য নতুন করে করছি না। আর যেটা লাস্ট এখানে যেটা টপিক রয়েছে সেটা হচ্ছে দুটো ভেক্টর যখন আলাদা আলাদা থাকছে, তখন তাদের যখন আমরা ক্রস গুণফল করছি, তখন সেটা কত হবে সেই মানটা, সেটা একটু আমাদের আলোচনা করে নিতে হবে। দেখো, যখন দুটো ভেক্টর দেওয়া থাকছে, সাপোজ এরকম থাকছে, সাপোজ a একটা ভেক্টর এরকম i x j a y আর k a z, তিনটে উপাংশ এই ভেক্টর। b ভেক্টরও একই ভাবে তিনটে উপাংশ। যখন এদের ক্রস প্রোডাক্টটা আমরা করব, অর্থাৎ ভেক্টর গুণফল করব, তো স্বাভাবিকভাবে এদের যেরকম রয়েছে সেরকমই আমরা লিখব। তো যখন এটা করব, তাহলে বুঝতেই পারছো মোট 9টা পদ থাকার কথা। ডট গুণফল করার সময় আমরা দেখেছিলাম যে তার মধ্যে 6টা পদ শূন্য হয়ে গেছিল। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তিনটে শূন্য হয়ে যাবে, যেগুলো সেম রয়েছে i ক্রস i, j ক্রস j, k ক্রস k, কিন্তু বাকি 6টা কিন্তু থাকবে। তো যদি আমরা মৌখিক ভাবে করি, এমনি গুণ ভাবে করি, তাহলে কেমন হবে না, দেখো i ক্রস i এটা কিন্তু থাকছে না, তারপর থাকছে i ক্রস j, তো সেটা কত হচ্ছে না, i ক্রস j মানে কত না, উল্টো দিক থেকে আসছে, অর্থাৎ আমরা বলতে পারি যে এটাকে গুণ করলে i ক্রস j যখন আমরা করছি, তখন কিন্তু আসছে কি ax by, এটা মাইনাস চলে আসছে। তো একইভাবে যখন আমরা এই দিকে চলে আসছি, তখন কি আসছে না i ক্রস k, তারপর এটা মাইনাস আসছে আবার, তাহলে ax j ক্যাপ। আর যখন এই দিকে চলে আসছি আমরা, যেহেতু j ক্রস i থাকছে, তাহলে মাইনাস একটা আসছে, তাহলে মাইনাস ay bx k ক্যাপ। আর যখন আমরা এই দিক থেকে, যখন এটা তো শূন্য হয়ে গেল সেটা লিখছি না, আর যখন এই দিকে আসছি আমরা, দেখো j ক্রস k ক্যাপ, তখন এটা প্লাস আসছে কিন্তু, তাহলে প্লাস ay bz i ক্যাপ। যদি আমরা এই দিকে টার্মে যাই, তাহলে দেখো k ক্যাপ i ক্যাপ, তাহলে k ক্যাপ, k এর পর i ক্যাপ যেহেতু, তাহলে প্লাস az bx j ক্যাপ। তারপর দেখো এই টার্মটা পাবো k ক্রস j, k ক্রস j মানে আসছে একটা মাইনাস i ক্যাপ দিয়ে একটা টার্ম আসছে, তাহলে az by মাইনাস তো অলরেডি লিখে দিয়েছি, তাহলে i ক্যাপ। যদি আমরা এখানে কমন গুলো নিই, তাহলে দেখো i ক্যাপের টার্ম এখানে রয়েছে, এটা লিখবো মাইনাস az by, আর যদি মাইনাস কমন নিয়ে লিখি, আমি যদি মাইনাস কমন দিয়ে লিখতে চাইছি, তাহলে মাইনাস কমন দিয়ে যদি লেখা হয়, তাহলে কত আসছে ax bz, এই টার্মটা আসছে, আর এখানে আসছে দেখো az bx প্লাস কত k ক্যাপ যদি কমন নিই, k ক্যাপ যদি আমরা কমন নিই, তো k ক্যাপে যদি কমন নেওয়া হয়, তাহলে এখানে দেখো k ক্যাপের আমাদের কাছে টার্ম রয়েছে
কিন্তু এখানে চিন্তার ব্যাপার হচ্ছে দুটো মাইনাস কেন সেটা একবার মিলিয়ে নিতে হবে। দুটো মাইনাস থাকার কথা না, একটা মাইনাস থাকার কথা, তো সেটা একবার দেখে নেওয়া যাক। ax, এই দেখো এইখানে ভুলটা আছে, i ক্রস j প্লাস k ক্যাপ ছিল, ঠিক আছে? কেন i ক্রস j সেম সেন্সে রয়েছে অর্থাৎ ক্লকওয়াইজ, তাহলে ax into by minus ay dx। দেখো মনে রাখার ক্ষেত্রে কত সুবিধা রয়েছে, দেখো সাইন দেখো প্লাস মাইনাস প্লাস, আর যখন i থাকছে অর্থাৎ x বরাবর তখন দেখো x এর কোনো টার্ম নেই। আর আরো মনে রাখার সুবিধা দেখো, প্রথমে z, সরি এটা y ছিল, এখানে টার্মটা তুলতে কিছু ভুল হয়েছে মনে হচ্ছে, az by ছিল, এটা একটা ছিল az by, তাহলে az by একটা টার্ম ছিল, আর এটা ছিল ay bz, সরি এটা ay bz ছিল প্লাস, সরি। দেখো মনে রাখতে কত সুবিধে, যখন i করছি x বরাবর তখন দেখো y এর টার্ম এর y এর টার্ম b এর z এর টার্ম, পরেরটা শুধু উল্টে যাচ্ছে, দেখো ay টার্ম ছিল তখন a z এর টার্ম চলে গেল, মানে ক্রস মাল্টিপ্লাইয়ের মতো, তখন b এর z এর টার্ম ছিল এখন y এর টার্ম চলে গেল। একই ভাবে দেখো যখন z হচ্ছে মানে y বরাবর তখন দেখো x আর z থাকছে, আবার zx y নেই, যখন z বরাবর হচ্ছে তখন দেখো z এর কোনো টার্ম নেই, যেহেতু কে কে কথা z বরাবর z এর কোনো টার্ম নেই, থাকছে কি শুধু x এর টার্ম y এর টার্ম, এখানে দেখো y আর x এর টার্ম। এইভাবে কিন্তু মান বসিয়ে আমরা উত্তর বের করতে পারি, কিন্তু তোমরা ক্লাস 12 এ যখন ডিটারমিনেন্ট শিখবে সেটা কিন্তু আরো সহজ হবে বের করা, অর্থাৎ ডিটারমিনেন্ট ফরম্যাটে এটা কতই সহজ বের করা, সেটা হচ্ছে একটা ডিটারমিনেন্টের চিহ্ন, উপরে i j k তিনটে এরকম রোতে লিখবে, এরকম মানে একটা রোতে এরকম তিনটে হেডিং দেবে কলামের মতো, এবার a এর উপাংশ x, z বরাবর ay আর k অর্থাৎ z বরাবর az, তাহলে y বরাবর ay, z বরাবর az। b এর ক্ষেত্রেও এরকমই থাকলো। এবার এটা বের করার সময় কত সহজ নিয়ম রয়েছে দেখো, এইখানে পেন রাখার মতো তোমরা খাতায় করার সময় নিজের পেনটা রাখবে, যখন প্রথমটা করবে তখন শুধুমাত্র এরকম i ক্যাপ লিখে দেবে, লেখার পর এরকম পেন রেখে দেবে, এরকম যখন পেন রেখে দেবে তাহলে পড়ে থাকছে কি দেখো ক্রস মাল্টিপ্লাই, সব সময় লেফট টু রাইট, ay bz এইটা, তাহলে কত আসছে ay, এটা খুব তাড়াতাড়ি হয় কিন্তু মাইনাস by az হয়ে গেল, তাহলে প্রথমটা প্লাস তারপরে কি ছিল মাইনাস, তাহলে প্লাস মাইনাস কি কমন হবে না আবার j হবে, যখন j করবে আবার একই ভাবে পেন রেখে দেবে এরকম, তো পেন রেখে দিলে কি থাকছে দেখো ax bz minus bx az, তাহলে কি লিখবো ax bz minus bx az, তাহলে দেখো একই জিনিস, সেটা এটা পরে সামনে পিছনে সেটা কোনো ব্যাপার না। তারপরে আসছে প্লাস মাইনাস প্লাস, তাহলে আবার পেন রেখে দেবো কিংবা আঙুল রেখে দিতে পারো নিজের খাতায়, কত হচ্ছে দেখো ax by minus bx ay, যেরকম আমরা বর্গগণনের সময় করি ay dx, দেখো পুরো মিলে যাচ্ছে ax by minus ay dx, তো এখান থেকে আমরা সহজেই কিন্তু উত্তরটা বের করে নিতে পারছি। তাহলে এটা একটু মাথায় রাখবে, আর হচ্ছে এখানে আমরা আলোচনা শেষ করছি, এইভাবে করলে একটু সহজ হয়, এইভাবে ধরে ধরে গুণ থেকে এটাতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, এই যে কোনটা যদি নেগেটিভ হয় সেরকম সাইন চেঞ্জ করতে হবে, কোনটা যদি জিরো হয় সেরকম বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এখানে কিছু গাণিতিক উদাহরণ রয়েছে, মোট গাণিতিক উদাহরণ রয়েছে 9টা, এই 9টার মধ্যে কয়েকটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, স্পেশালি তোমাদের এই 112 থেকে 114 এর মধ্যে 112 যে একের উদাহরণ ত্রিভুজের ক্ষেত্রফলের প্রমাণ, এটা খুব ইম্পর্টেন্ট, 3 এর যে প্রশ্ন স্পেশালি ফার্স্ট পার্টটা খুব ইম্পর্টেন্ট, দুটোই করতে হবে কিন্তু ফার্স্ট পার্টটা বেশি ইম্পর্টেন্ট, কোশ্চেন নাম্বার 4 5 6 7 এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, কিন্তু কোশ্চেন নাম্বার 4 6 এই দুটো তো প্রচুর ইম্পর্টেন্ট রয়েছে, তো এইগুলো ভালো করে দেখতে হবে, বরং কোশ্চেন নাম্বার 8 9 সেরকম ইম্পর্টেন্ট অতটা নয়, দেখতে পারো প্র্যাকটিসের জন্য, কিন্তু আগেরগুলো প্রচুর ইম্পর্টেন্ট, ওগুলো ভালো করে করবে, কোশ্চেন ব্যাংকও রয়েছে, আর এমনিও পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে কয়েকটা পরীক্ষাতে বিগত বছরগুলোতে রয়েছে,
তো এখানেই আলোচনা শেষ করছি। নেক্সট ভিডিওতে আমাদের ছায়া প্রকাশনীতে নেই ভেক্টর ত্রৈধ গুণন কিংবা ট্রিপল প্রোডাক্ট, তো সেইটা আমরা কিন্তু যেহেতু এন্ট্রান্সে আর কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেন ব্যাংকও রয়েছে, সেই জন্য সেটা আমরা নেক্সট ভিডিওতে আমি আলোচনা তোমাদের সঙ্গে করব ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট নিয়ে। তো ট্রিপল প্রোডাক্ট আবার দু রকমের ব্যাপার রয়েছে, একটা স্কেলার ত্রৈধ গুণন রয়েছে, একটা ভেক্টর। তো মূলত স্কেলার ত্রৈধ গুণন নিয়ে আমরা আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।